প্রথম বিষয় হচ্ছে উনি সিদ্ধান্ত নিতেই পারেন। যাদেরকে উনি যোগ্য মনে করবেন তাদেরকে এনে তিনি দায়িত্ব দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। সেই এখতিয়ার তো তাকে দেওয়া হয়েছিল, কারণ তাকেই ধরে নেওয়া হয়েছে সবচেয়ে উপযুক্ত এবং সবচাইতে যোগ্য মানুষ, যিনি এই বিষয়টি সমাধান করতে পারবেন। ফলে তিনি বিদেশ থেকে আনেন আর দেশ থেকে আনেন, তিনি তার বিচার বিবেচনা অনুযায়ী সবচেয়ে যোগ্য লোকই নিশ্চয়ই এনেছেন। কিন্তু প্রশ্নটা হয়েছে অন্য জায়গাতে। আমার ধারণা যে তিনি সরাসরি তদারকি করা যেভাবে দরকার ছিল সেটা পারেন নাই, কারণ তিনি একাধিকবার বিদেশ ভ্রমণে গিয়েছেন। তিনি অন্যান্য আরো অনেক বিষয়ে তার মনোযোগ দিয়েছেন, এবং এইটা যে ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে গণভোট দরকার হয়, সংবিধান বদলে যায়, এরকম একটি জায়গাতে তিনি নিজেকে চেয়ারম্যান রেখে একজন কো চেয়ারম্যানের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। এবং সেই কো চেয়ারম্যানের দায় দায়িত্ব এখন তাকে না চাইলেও নিতে হচ্ছে। এখন সমস্যাটা কোথায় দেখেন, এমন ভাবে অনৈক্য সুর বা এমন ভাবে অনৈক্য তৈরি হয়েছে যে অনৈক্য দলগুলিকে মুখোমুখি অবস্থানে নিয়ে চলে গিয়েছে। আপনি সাধারণভাবে বিবেচনা করেন, দলগুলি যখন এই আলোচনা শুরু হয়েছিল তখন কি তারা মুখোমুখি অবস্থানে ছিল? তাহলে এটা কেমন ঐকমত্য কমিশন যে এই দলগুলি শুরুতে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ অবস্থায় ছিল, আর এটা যখন কাজ শেষ করলো তখন এরা এই কমিশনের সিদ্ধান্ত বা কমিশনের কাজকর্মের কারণে এরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তাহলে যা উদ্দেশ্য ছিল সেটাকে পূরণ হলো, নাকি উল্টাটা হলো, হিতে বিপরীত হলো? বন্ধুরা এখন শত্রুতে পর্যবসিত হচ্ছে। তার মধ্যে তার সবচাইতে স্নেহধন্য যে দল, সেই দল এটাতে সই করে নাই। একটা দল যেখানে সই করে নাই, সেই জিনিসটা গণভোটে দেওয়ার প্রস্তাব উঠে কিভাবে? আগে তো তাদেরকে দিয়ে সই করাবেন। তারা তো একটা সই দল, করবে, আদেশ একটা, জারি করলেই সই করবেন, তাই তো তাহলে বলছেন। তো হলো না। না, আদেশ জারি করিয়া সই নেওয়া মানে হচ্ছে তাদের মতামত অনুযায়ী, তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী এটা ঠিক হচ্ছে, তাদের মতামত অনুযায়ী এটাকে সংশোধন করা হচ্ছে। তাদের মতামত অনুযায়ী যদি একটি দলের কারণেই যদি এটা এইভাবে সংশোধিত হয়ে যায়, তাহলে অন্য দলেরটাও তাহলে ওনাদের শুনতে হবে, সেগুলোও সংশোধন করে দিতে হবে। অন্য দলগুলো তো নিশ্চয়ই বানের জলে ভেসে আসে নাই, তাই না? তো যারা কিনা জীবনে কোনোদিন সরকার চালায় নাই, যারা জীবনে কোনোদিন কোনো সরকারি দায়িত্ব পালন করে নাই, যারা জীবনে কোনোদিন একটা চাকরি করে নাই, ব্যবসা করে নাই, এমন লোকেরা মিলে একটা দল বানিয়েছেন, এবং সেই দলের মতামতকে এতই গুরুত্ব দেওয়া হচ্ছে যে তাদের ইচ্ছা অনুযায়ী এইটা ঠিক না করে দিলে তারা সই করবেন না। এখন তাদের সই নেওয়ার জন্য যদি এটাকে পরিবর্তন করতে হয়, তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট, জামাতের নোট অফ ডিসেন্ট, অন্যান্য যাদের যা নোট অফ ডিসেন্ট আছে সেগুলোও মেনে নেওয়া হোক, সেগুলো মেনে সেগুলোও ঠিক করে দেওয়া হোক। বন্ধুরা সবাই সই করে দিতে পারলো, তারা সই করলো না। তারা যখন সই করলো না, তারা কি মাত্র একটা বা দুইটা বিষয়ের কারণে সই করে নাই? তাহলে ওই তিনটা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে তারা সই করতো। অন্যদের তো এতটুকু ভদ্রতা কিংবা এতটুকু শ্রদ্ধা তারা ডক্টর ইউনূস এবং এই কমিশনকে দেখিয়েছেন যে তারা নোট অফ ডিসেন্ট সহই তারা স্বাক্ষর করেছেন। কিন্তু একটা দল স্বাক্ষরই করলো না, যে আমাদের কথা না মানলে আমরা পুরোটাই মানি না। যাদের কথা না শুনলে তারা পুরোটাই মানে না, তাদের কথাই শুনতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো তারাই তার মানে জনগণ, আর কেউ জনগণ না, আর কেউ দল না, আর কেউ নেতা না। তো এরকম একটা অবস্থা যে তৈরি হলো, এইটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী এই দোদুল্যমান কমিটি, দোদুল্যমান এই এই ঐকমত্য কমিটি। তারপরে যেটি ঘটেছে, হাফিজ সাহেব যেটা বলেছেন বা অন্যরা বলেছেন, এই ঐকমত্য কমিশন ব্যর্থ হলো। ব্যর্থ হলে দেশে থাকবে কে? শারমিন, আপনি দেশে নাই, আলী রিয়াজ সাহেব দেশে থাকবেন না, অন্য যাদের যাদের পাসপোর্ট আছে তারা দেশে থাকবেন না। দেশে থাকবো আমি আর আনিস আলমগীর এবং আমাদের মতো কিছু উজবুক, যারা এখনো বিদেশি পাসপোর্ট নেই নাই। এই উজবুক জনগণ যারা এখনো দেশের বাইরে অন্যের পাসপোর্ট নেয় নাই, তারা থাকবে বিপদে। আপনি সুন্দর তখন টকশো করবেন যে বাংলাদেশের এই দুর্দশা কেন, আর ওইখানে গিয়ে আলী রিয়াজ সাহেব আপনাকে সাক্ষাৎকার দিতে পারবে। কিন্তু আমার তো ভিসা নাই, আমি তো আমেরিকা যেতে পারবো না, আমার তো পাসপোর্ট নাই, আমি তো ইন্ডিয়াও যেতে পারি না, 12 বছর ধরে আমাকে ভিসা দেয় না, আমার মতোই সাধারণ লোকগুলির কি হবে? অথচ আমার মতো এই সাধারণ লোকরা মতামত দিলে তারা সেটাকে বিদ্রুপ করেন। তারা কি বলেন? তারা বলেন আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই। আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই না বলে আমরা সংবিধান অনুযায়ী সংসদকে সার্বভৌম করতে পেরেছি। এই সংসদ ছিল এক ভোটের পার্লামেন্ট অতীতের। শেখ হাসিনা যাকে ঠিক করতেন সে এমপি হতো, শেখ হাসিনা যাকে স্বতন্ত্র দিতেন সে এমপি হতো। আজকে তারা বলছেন প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হবে। তাহলে প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হলে প্রধান উপদেষ্টা বাকিটাও বলে দেন।
এই যে অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থাই হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণকে প্রতিনিয়ত বিপদের মধ্যে থাকে। আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের শাসককে এমন ভাবে চাই যে এই শাসক আমাদের কথা শোনেন, আমাদের মতামতকে মূল্য দেন। আমরা কোনো মতামত দিলে এইটাকে ট্যাগিং না করে, এইটাকে হেয় না করে, এইটাকে ভুয়া কথাবার্তা বলে প্রতিবাদ না জানিয়ে বা আমাদেরকে এলিয়েনেশন বা ভিলিফিকেশন না করে, বরং আমাদের মতামতকে একজন সাধারণ জনগণ হিসেবে মূল্য দেন। আমরা কই যাব এই বিবাদ আর জি বিসম্বাদের মধ্যে? জি ফলে কিন্তু এটা একটা বড় প্রশ্ন, এই বিবাদটা এইটা একটা জি বড় এই প্রশ্ন। বিবাদটা কাটবে কি করে, এই প্রশ্নটাই আসলে খুব এখন কথা ছিল মানে মেধা ঘুরপাক আর খাচ্ছে। যোগ্যতার ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। আপনি বলেন গত এই 1 বছরের বেশি সময়ে কোন জায়গাতে মেধা এবং যোগ্যতা গুরুত্ব পেয়েছে? গুরুত্ব পেয়েছে কে দোসর ছিল, কে দোসর ছিল না, কে দাঁড়িয়েছিল, কে দাঁড়ায় নাই, কে লাল, কে কালো, কে লীগ, কে হুম অন্য কিছু, এইগুলো পেয়েছে গুরুত্ব। যোগ্যতা ও মেধা কোথাও গুরুত্ব পায় নাই। তারা কি আশা করেছিলেন? দেশের কোটি কোটি লোক, সাধারণ জনগণ, হুম তারা তাদের নিজের জীবন ঝুঁকিতে নিয়ে, তারা আয়না ঘরে যাওয়ার ঝুঁকি নিয়ে, তারা গুম খুনের ঝুঁকি নিয়ে তারা প্রতিবাদ করবেন? তারা এটা ভেবেছিলেন? জি সাধারণ মানুষের যেখানে জীবনের নিরাপত্তা ছিল না, তারা ভেবেছিলেন সবাই তাদের মতো বীর পুরুষ হবেন? তারা যে বীর পুরুষ হয়েছেন, এই বীর পুরুষ হওয়ার কারণে তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট সবকিছু দিতে চাই। কিন্তু বীর পুরুষ যদি আগের সেই ফ্যাসিস্টের মতো আচরণ করে, তাহলে আমরা জি সেটা বলতে পারবো না যে আপনি আগের মতো আচরণ করছেন? এটা বলা যাবে না। জি অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার, মানে খুব আক্ষেপের কথা বললেন আপনি। কিন্তু এই গন্ডগোলটা যে মিটবে কি করে বা এই গন্ডগোল যে মেটাবে কে, সেটি এখন স্পষ্ট হচ্ছে না।